স্বাস্থ্য খাতে দুর্নীতির অনুসন্ধানে অধিদপ্তরে দুদকের দল। চাওয়া হলো রিজেন্টের অনিয়মের তথ্য। চিকিৎসার নামে 2 কোটি টাকা দাবি করেছিল শাহেদ। রংপুর মেডিকেলে মিঠুর ভাতিজি নওশিনের নেতৃত্বে গড়ে ওঠে আরও একটি সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে 100 কোটি টাকার কাজ পাইয়ে দেওয়া হয় স্বামী বেলালকে। চীনের ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালে আইসিডিডিআরবিকে অনুমোদন। দেশে 590 বার জিন পরিবর্তন করেছে কোভিড-19, আরও 37 জনের মৃত্যু। করোনার কারণে ঈদে নেই আগাম টিকিট বিক্রি, ফাঁকা রেল স্টেশন। যাত্রী চাপ সাপেক্ষে নামবে বাড়তি বাস, সদরঘাটেও নেই তোড়জোড়। এবং করোনায় মৃত ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি। মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের প্রতি গার্ড অফ অনার, কিছুক্ষণ পর দাফন। স্বাস্থ্য খাতে দুর্নীতি অনুসন্ধানে অধিদপ্তরে গিয়ে রিজেন্টের অনিয়মের তথ্য চেয়েছে দুদকের অনুসন্ধানী দল। কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টা খানেক আলাপের পর দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক জানান, আগামীকালের মধ্যে সব তথ্য দেওয়ার আশ্বাস দিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। তবে এ বিষয়ে তার কিংবা কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, আমরা এবার দেখে নেব রিপোর্টে। হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের অনিয়ম তদন্তে অনুসন্ধান করছে দুদক। তারই অংশ হিসেবে রোববার দুপুরে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল স্বাস্থ্য অধিদপ্তরে যায়। এরপরই তারা সরাসরি চলে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের রুমে। সেখানে তারা প্রায় 1.25 ঘন্টা অবস্থান করেন। এরপর বের হয়ে দুদকের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, রিজেন্ট হাসপাতালের বিষয়ে বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছিল অধিদপ্তরের কাছে, কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তা দুদককে দেয়নি অধিদপ্তর। আমরা ওই রেকর্ডপত্রগুলো নিতে আসছিলাম, তো রেকর্ডপত্রগুলো আগামীকাল তারা নিয়ে যাবে। রেকর্ডপত্রগুলো এখনো তারা রেডি করে নেই। চিঠি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান দুদক কর্মকর্তারা। চেয়েছিলাম আরো 3 দিন আগে, আজকে কাগজগুলো আমাদের এখানে নিয়ে যাওয়ার কথা। তারা বললেন যে কাগজগুলো আগামীকাল তারা পৌঁছাই দিবে। দুদকের দল চলে যাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য নিতে চাইলে কিছুক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। লাইসেন্স নবায়ন না থাকা সত্ত্বেও রিজেন্ট হাসপাতালের সাথে মন্ত্রীর উপস্থিতিতেই চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তর একে অপরকে দায় চাপায়। এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালের জন্য কেনা কয়েক কোটি টাকার যন্ত্রপাতিও সরবরাহ করা হয় রিজেন্ট হাসপাতালকে, যার মধ্যে কিছু যন্ত্রপাতি বিক্রিও করে দেয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ। সাতিলা, এই মুহূর্তে আমরা আসলে এই স্বাস্থ্য অধিদপ্তর এই স্বাস্থ্য ভবনে মহাখালীতে অপেক্ষা করছি। আসলে মূলত যে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের, তার জন্য মূলত আসলে রিজেন্ট ইস্যুটা যখন সামনে আসে তখনই কিন্তু আসলে একের পর এক এই শাহেদের কেলেঙ্কারির সাথে সাথে কিন্তু এই রিজেন্টের যে নানা অনিয়ম এবং এর পেছনে যে স্বাস্থ্য অধিদপ্তর বলি বা স্বাস্থ্য মন্ত্রণালয় বলি, তাদের সম্পৃক্ততা আছে কিনা এই বিষয়টা কিন্তু বারবার সামনে আসছিল। এবং এই প্রশ্নই কিন্তু আমরা দেখছিলাম যে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছিল। এর প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি গতকালকে দুদকের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে তারা হয়তো বা এই বিষয়টি আমলে নিয়ে তদন্ত করবেন, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে দেখলাম যে দুদকের একটি তদন্ত টিম তারা কিন্তু আসলে এই স্বাস্থ্য অধিদপ্তরে এসেছিলেন। মূলত তারা আজকে যে প্রাথমিক অবস্থায় শুরুতে আমরা যেটি দেখেছি যে ঘণ্টাখানেক প্রায় মহাপরিচালকের পক্ষে অবস্থান করেন। তারপরে সেই অবস্থান করার পরে কিন্তু তারা যখন বেরিয়ে আসছেন তখন কিন্তু তারা আসলে এই গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। যদিও তারা আসলে স্পষ্ট করে সুস্পষ্টভাবে আসলে কিছুই বলেননি। তারা আসলে মূলত যে বিষয়টি আমাদের জানিয়েছেন সেটি হলো যে তারা এই রিজেন্ট ইস্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্পৃক্ততা, মূলত কিভাবে আসলে এই নবায়ন, শুধুমাত্র যে নবায়ন করা ছিল না তাদের লাইসেন্স, বিষয়টা কিন্তু তাও না, আরও কিন্তু বেশ কিছু বিষয় রিজেন্টের যখন অভিযান র্যাবে তাতে বেরিয়ে আসলো, তাদের যে অবকাঠামোগত অবস্থা সেটি আসলে একটি হাসপাতাল হওয়ার
যোগ্য কিনা, বা এই করোনাকালে এমন সংবেদনশীল সময়ে করোনা রোগীদের তারা আসলে সেবা দেওয়ার সক্ষমতা তারা রাখে কিনা, বা তাদের যে অবকাঠামোগত আরও যে দিকগুলো উঠে এসেছে, এবং তারা যে আসলে টেস্টের নামে যে প্রতারণাগুলো করেছে, চিকিৎসার নামে যে প্রতারণাগুলো করেছে, তারা একদিকে সরকারি সহায়তা পেত, অন্যদিকে আসলে তারা আবার দিনের পর দিন যে রোগী ছিল তাদের কাছ থেকে একদম মোটা অঙ্কের বিল আদায় করত। তো এই বিষয়গুলো আসলে কিন্তু কম বেশি ছোট বড় করে কিন্তু গণমাধ্যমে এসেছে, কিন্তু তার প্রেক্ষিতে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের কি ভূমিকা ছিল, বা তাদের এমন আশ্রয় প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কিনা, এই রিলেটেড এই যে কাগজপত্রগুলো বা এই সংশ্লিষ্ট যে নথিগুলো আসলে সেগুলোই কিন্তু তারা আসলে হয়তো দেখতে চেয়েছেন। যদিও তারা আমাদের কাছে যেমনটি বলছিলাম যে সুস্পষ্ট করে কিন্তু বলেনি, তারা বলেছেন নথি হাতে পাওয়ার পরেই আসলে পুরোটা জানাবেন। তো নথি স্বাস্থ্য অধিদপ্তর, আমরা দুদকের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মহাপরিচালক বলেছেন যে আগামীকাল তাদের কাছে যে তাদের যে চাহিদা, দুদকের যে চাহিদাপত্র, সেই চাহিদাপত্র অনুযায়ী তাদের নথি সরবরাহ করা হবে। সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের যে আসলে তাদের কি বক্তব্য ছিল সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পারিনি। আমরা সেজন্যই কিন্তু আমরা অপেক্ষা করছি। মহাপরিচালক এখনও কিন্তু আমাদের বলছেন তিনি কথা বলবেন না, আমরা অপেক্ষা করছি তিনি হয়তো যদি বের হয়ে যাওয়ার সময় আমরা যদি তাকে প্রশ্ন করে কিছুটা তার কাছ থেকে জানতে পারি। তো এই ছিল সাথে এখনকার মতো আমার কাছ থেকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়ার মতো সবশেষ তথ্য। দুদকের অভিযানের পরে স্বাস্থ্য অধিদপ্তরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন মহাপরিচালকের বক্তব্যের জন্য। সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। প্রতারণা আর নানা অনিয়মের অভিযোগে বিতর্কিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তি সংশোধনেরও উদ্যোগ নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে তাতে সায় ছিল মন্ত্রণালয়েরও। আর এটি রিজেন্ট হাসপাতালকে সুযোগ করে দিয়েছিল প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা আবদার করার। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের দাবি, শেষ পর্যন্ত এ টাকা আর দেয়া হয়নি শাহেদের রিজেন্ট হাসপাতালকে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। ভুয়া কোভিড রিপোর্ট দেয়া, অনুমোদনহীন কিট রাখা সহ নানা অভিযোগে সিলগালা রিজেন্ট হাসপাতাল। 6 বছর ধরে নবায়ন হয়নি লাইসেন্স, রয়েছে ভুতুড়ে বিলের অভিযোগও। এমন একটি হাসপাতালকে সরকারি অর্থ সহায়তা চাওয়ার পটভূমি তৈরি করে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়। গত 21শে মার্চ স্বাস্থ্যমন্ত্রী আর 3 সচিবের উপস্থিতিতে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এর 1.5 মাসের মাথায় হাসপাতালটির অনুকূলে চুক্তি সংশোধনেও সায় দেয় অধিদপ্তর। 9 মে হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসানের সই করা চিঠিতে রিজেন্টের স্বাস্থ্যকর্মীদের খাবার খরচ বরাদ্দ সহ সমঝোতা চুক্তি সংশোধনের প্রস্তাব করা হয়, যাতে উল্লেখ করা হয় মহাপরিচালকের অনুমোদন থাকার কথা। আর সে চিঠি পাঠানো হয় স্বাস্থ্য সচিব বরাবর। এর 3 সপ্তাহের মাথায় 30 মে মন্ত্রণালয়ের হাসপাতাল শাখার তৎকালীন অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামের সই করা চিঠিতে অধিদপ্তরকে সমঝোতা চুক্তি সংশোধনের প্রস্তাব দিতে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটা ডিজি অফিস থেকে প্রস্তাব আসছে, চিঠিতেই সেটা বলা আছে। এমওইউটা এটা রিভাইজ করে যাচাই বাছাই করে খসড়া সুস্পষ্ট মতামত সহ পাঠাইতে বলছি। অধিদপ্তর আর মন্ত্রণালয়ের এ চিঠি চালাচালে শাহেদকে সুযোগ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করার। 2 চিঠির কথা উল্লেখ করে একজন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে প্রতি মাসে প্রায় 2 কোটি টাকা বরাদ্দের দাবি জানায় রিজেন্ট হাসপাতাল, যার মধ্যে ছিল স্বাস্থ্যকর্মীদের বেতন, খাবার খরচ, অক্সিজেন বিল, ভবন ভাড়া, ইউটিলিটি বিল থেকে শুরু করে স্টেশনারি সহ 11 ধরনের খরচ। তবে অনেক চেষ্টা করেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ক্যামেরার সামনে কিছু বলাতে রাজি করানো যায়নি। পরে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের মুখোমুখি সময় সংবাদ। তিনিও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। ওরা তো আপনাদের কাছে 2 কোটি টাকাও চাইছিল। হ্যাঁ, টাকা চাইছিল। এরা বলছে যে আমাদের এইরকম খরচ হয়, এরকম টাকা দিতে হবে। আমরা বলছিলাম যে এটা এইভাবে দেওয়া যাবে না, এটা দিতে হলে এমও সংশোধনী করতে হবে। আমি মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। কিন্তু আপনারা তো এটা সাই দিয়েছিলেন। তাদের সঙ্গে তো আমাদের এমও ছিল। এমওর ভিত্তিতে আমরা তাদের আবেদনটা মন্ত্রণালয়ে রেফার করছি, সাইদের দেওয়া বিষয় না। হাসপাতাল পরিচালকের দাবি অবশ্য শেষ পর্যন্ত রিজেন্ট হাসপাতালকে দেওয়া হয়নি অর্থ সহায়তা। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর শাহেদের বিরুদ্ধে জমা পড়ছে অভিযোগের পাহাড়। এদিকে মধ্যরাতে উত্তরা এলাকায় শাহেদকে নিয়ে অভিযানে বের হয় মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। অভিযানে একটি পরিত্যক্ত গাড়ি, পিস্তল, মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানের পর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে নতুন করে 2টি মামলা দায়ের হয়েছে। তার প্রতারণার জাল দেশব্যাপী,
জালিয়াতির শিকার হয়েছেন সব ধরনের মানুষ। বুধবার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের পর একের পর এক প্রকাশ্যে আসছে শাহেদের অনিয়ম আর দুর্নীতি। ভুক্তভোগীরা দ্বারস্থ হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। সময় সংবাদের কাছে এই ব্যবসায়ের অভিযোগ, 3টি চেক জালিয়াতির মাধ্যমে শাহেদ তার প্রায় $1.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন। দিতে চাইছেন জানুয়ারিতে, আপনি এখন দেবেন না, তাহলে আমার বাদ ব্যাগ যে চেকগুলি আছে এগুলিও আপনি আমাকে দিয়ে দেন। তখন সে বলে যে আপনি আমার সঙ্গে এভাবে কথাবার্তা বলবেন না, আপনি যদি পারেন আমার থেকে টাকা উঠায় নিয়ে যান। শাহেদের বিরুদ্ধে প্রায় $10 কোটি টাকার আর্থিক প্রতারণার ধারণা পেয়েছে র্যাব, পেয়েছে সরকারি নিয়োগ নিয়ে প্রতারণার প্রমাণ। এছাড়া শাহেদের টর্চার সেলের বিভিন্ন আলামতও জব্দ করেছে সংস্থাটি। রোববার ব্রিফিংয়ে গণমাধ্যম শাখার পরিচালক জানান, অন্যান্য সংস্থার মতো র্যাবও শাহেদের মামলা তদন্ত করতে আগ্রহী। শাহেদ করিম বা রিজেন্ট হসপিটাল সংক্রান্ত মামলা তদন্তভার নেওয়ার জন্য র্যাব ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ অধিদপ্তরের মাধ্যমে আবেদন করেছে। এদিকে 10 দিনের জিজ্ঞাসাবাদের মধ্যে শনিবার মধ্যরাতে রিজেন্ট চেয়ারম্যান শাহেদ করিমকে নিয়ে অভিযানে বের হয় তদন্তকারী সংস্থা ডিবি। উত্তরা জনপদ রোডে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত গাড়ি, বিদেশি পিস্তল সহ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। ওই গাড়িতেই 1 রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল পাওয়া যায়। আর এই উদ্ধারের ভিত্তিতে শাহেদের এগেইনস্টে 2টি মামলা হয়েছে। রিজেন্ট কেলেঙ্কারির পর এ পর্যন্ত উত্তরা পশ্চিম থানায় 7টি ও মিরপুর পল্লবী থানায় শাহেদের বিরুদ্ধে 2টি আলাদা মামলা দায়ের হয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে নতুন মামলাগুলোর চার্জশিট দেওয়া হবে খুব শিগগিরই। একই সঙ্গে পুরনো মামলাও নতুন করে খতিয়ে দেখবে পুলিশ। দুপুরে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইনকোয়ারি হচ্ছে, আমাদের পুলিশের যেটা কর্তব্য সেটা কিন্তু করছে এবং চলমান রয়েছে, এবং যেগুলিতে সে এখন অভিযুক্ত হয়েছে এগুলো আমরা খুব শীঘ্রই তার নামে চার্জশিট আমরা দিয়ে জামিন নিয়ে আসছিল, অনেকগুলো সেটিসাইড হয়েছিল, এইরকম অবস্থা রয়েছে। তা আমরা সবগুলোকে একত্র করে আমরা দেখব। রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অনুমতি না নিয়ে কোভিড পরীক্ষা সহ অ্যান্টিবডি পরীক্ষা করছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে র্যাব। হাসপাতালের 4র্থ তলার র্যাবে এই অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে র্যাব বলছে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এই হাসপাতালে। এছাড়া এরই মধ্যে হাসপাতালের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়েছে 2019 সালে। এর আগে করোনা পরীক্ষার ল্যাব না থাকায় তাদের সাথে চুক্তি বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। টেস্ট না করে তারা হয়তো রিপোর্টগুলি করেছে, রিপোর্ট তৈরি করছে, অথবা যদি টেস্ট করে থাকে, যেহেতু আরটিপিসিআর নেই, তার মানে হচ্ছে টেস্ট ডিভাইস যেগুলি রয়েছে সেগুলি হয়তো করেছে। আমরা এখন সেটাই সার্চ করার চেষ্টা করছি যে আসলে ডিভাইস দিয়ে তারা করছে কিনা, কারণ তারা এখন পর্যন্ত মিথ্যা কথাই বলতেছে। কিছু রিপোর্ট তারা হচ্ছে বাইরে অন্য ল্যাব থেকে করে নিয়ে এসে তাদের ল্যাবের পেডে রিপোর্টগুলি ছাপিয়ে দিচ্ছে। এটা কোনোভাবেই আইনগতভাবে এবং হচ্ছে সায়েন্টিফিক্যালি ঠিক নয়। রাজধানীর গুলশানে বিভিন্ন অভিযোগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব। সেখানে আছেন সহকর্মী শাহাদাত রহমতুল্লাহ। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাহাদাত। সাথীলা, দুপুর ঠিক 2:30টার কিছু পরপরই শুরু হয়েছে রাজধানীর গুলশানে অবস্থিত এই শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যে অভিযান, সে অভিযান শুরু করেছেন। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযোগের যে বিষয়গুলোকে 3টি অভিযোগ তিনি প্রাথমিকভাবে শুরু করেছেন, সেটি হচ্ছে করোনা রোগীদের পরীক্ষা করার অনুমোদন না থাকার পরও তারা করোনা রোগীদের এই হাসপাতালটিতে পরীক্ষা করা হচ্ছে এবং এই হাসপাতালে কিন্তু করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একইভাবে অ্যান্টিবডির যে পরীক্ষা, সে পরীক্ষা তারা করে আসছে। পাশাপাশি আরেকটি অভিযোগ হচ্ছে, সেটি হচ্ছে যে সমস্ত গ্লাভস এবং যে সমস্ত হাসপাতালে ব্যবহার্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেটি পুনরায় ব্যবহার করার যে অভিযোগ, গ্লাভস থেকে শুরু করে অন্যান্য বিষয়, সেই অভিযোগগুলোকে তারা প্রাথমিকভাবে আমলে নিয়েছে। এছাড়া আপনারা জানেন যে এই হাসপাতালের মেয়াদ শেষ হয়েছে অর্থাৎ 2019 সালে। সব মিলিয়ে এই বিষয়গুলোকে সামনে রেখে এখন পর্যন্ত যে এই অভিযান চলছে, যদিও এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট এই বিষয়ে অভিযোগের বিষয়ে কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি। আপনাদেরকে যদি বলি যে এই হাসপাতালের যে অভিযান, সেই অভিযানে এই কিভাবে করোনা রোগীদের পরীক্ষা করা হলো, সেই পরীক্ষার যথেষ্ট কারণও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কাউকে দিতে সবগুলো কিন্তু দেখা হচ্ছে পুরো হাসপাতাল, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং যদি বলি শাহাবুদ্দিন মেডিকেল, 2টি হাসপাতালে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখছি যে
একদম নিরাপত্তা চাদরে ঢেকে দিচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা অভিযান পরিচালনা করবে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে প্রবেশ করছি হচ্ছে কনফারেন্স রুম, সেখানে কিন্তু বারবার কিন্তু যারা এই হাসপাতালে যারা ম্যানেজমেন্টের সাথে জড়িত যারা পরিচালক রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করছেন, চেষ্টা করছেন এই ঘটনাগুলোর প্রকৃত কারণ জানার জন্য কিভাবে পরীক্ষা করা হলো এই বিষয়টি জানার জন্য চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কিভাবে পরীক্ষা চেষ্টা করছেন এই ঘটনাগুলোর প্রকৃত কারণ জানার জন্য কিভাবে পরীক্ষা করা হলো এই বিষয়টিকে জানার জন্য চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কিভাবে পরীক্ষা হলো, কিভাবে করোনা রোগী এই জায়গায় আসলো তার কোনো সদুত্তর কিন্তু দিতে পারেনি। প্রাথমিকভাবে তারা বলছিল যে অ্যান্টিবডি অর্থাৎ যেই কিট, সেই কিট দিয়ে তারা কিন্তু পরীক্ষা চালিয়েছে বলে তারা অভিযোগ করছে, কিন্তু এই কিটও এখন পর্যন্ত যে কিট, সেই কিটের সন্ধান কিন্তু তারা এখন পর্যন্ত দিতে পারেনি। সব মিলিয়ে এখন পর্যন্ত যে অভিযান, সে অভিযান চলছে। হাসপাতালের সহকারী যে পরিচালক তিনি এখন পর্যন্ত তাকে গ্রেফতার করেছে। আপনারা জানেন যে তারা বলছে যে অভিযান, সেই অভিযান আমরা চেষ্টা করছি যে এখানে যে অভিযান, সে অভিযানে যদি সম্পৃক্ত যদি কেউ থাকে, আমরা যিনি সারোয়ার আলম যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমরা চেষ্টা করছি তার যে বক্তব্য সেটি নেওয়ার জন্য। আপনাকে যদি দেখাই যে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে যেই ল্যাব রয়েছে, যেই ল্যাবটিতে এতক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে তারা অভিযান পরিচালনা করছে এবং যে কিটের বিষয়ে বারবার আলোচনা হচ্ছিল, এই হচ্ছে সেই ল্যাব। এবং এই ল্যাবে কিন্তু সব ধরনের পরীক্ষা টিরীক্ষা হয় এবং এই ল্যাবের পাশেই রয়েছে কিন্তু যেই করোনা আক্রান্ত রোগী, সে রোগীর অবস্থান কিন্তু রয়েছে। আপনাকে যদি দেখাই যে এ হচ্ছে যে গ্লাভস, এই গ্লাভসগুলো কিন্তু তারা পুনরায় ব্যবহার করার যে কথা বারবার বলা হচ্ছে, সে হচ্ছে এই গ্লাভস। এর বাইরে যে কিটের কথা বলা হচ্ছে, এ হচ্ছে এই বিভিন্ন ধরনের কিট জব্দ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কিট যেটা হচ্ছে কুইক কিট, কিন্তু এই কিটগুলো কিন্তু সত্যিকার অর্থে করোনা আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হয় না। এই কোন কিট ব্যবহার করে তারা এই রোগীদের চিকিৎসা দিয়েছে এবং কিভাবে শনাক্ত করেছে, সেই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। একইভাবে কিন্তু এই হাসপাতালের অর্থাৎ আপনারা জানেন যে বেশ কিছু রিপোর্ট যেটি এই হাসপাতালে দেওয়ার সক্ষমতা রাখে না, বিভিন্ন জায়গা থেকে তারা এই রিপোর্টগুলো সংগ্রহ করে থাকেন এবং কিভাবে এই রিপোর্টগুলো তারা অন্য হাসপাতাল থেকে সংগ্রহ করে নিজের হাসপাতালের নামে চালিয়ে দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এমনও আমাদেরকে বলেছে যে তারা বেশ কিছু রিপোর্ট অন্য অন্য হাসপাতাল থেকে করে নিয়ে এসেছে এবং এই হাসপাতালে নিজের নাম অর্থাৎ এই হাসপাতালের প্যাডে সিগনেচার করে কিন্তু তাদেরকে রিপোর্ট দেওয়া হয়েছে। সব মিলে এই সামগ্রিক যে পুরো বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান এখন পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর গুলশান 2-এর শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে যে অভিযোগ করোনা রোগীদের, সেই অভিযানের সবশেষ খবর। সাতিলা। করোনা চিকিৎসা সহ নানা অনিয়মের অভিযোগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাব। সে খবর জানাতে রাজধানীর গুলশান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু সিন্ডিকেটের ভেতরে নিজস্ব আরেকটি পারিবারিক সিন্ডিকেট গড়ে তোলেন মিঠুর ভাতিজি ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাবেক পিএ উম্মে সুলতানা নওশিন। আর এই সিন্ডিকেটের মূল দায়িত্ব পালন করছেন নওশিনের স্বামী বেলাল হোসেন। সবশেষ কোভিড মোকাবেলায় সরকারি বরাদ্দের 100 কোটি টাকা কেনাকাটার কাজটি স্ত্রীর মাধ্যমে পান বেলাল। কোনো রকম নিয়মনীতি না মেনেই কাজটি তাকে দেয়া হয়। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। কোভিড মোকাবেলায় সরকার প্রাথমিকভাবে রংপুর মেডিকেলে 100 কোটি টাকার বরাদ্দ প্রদান করে। হাসপাতালের ঠিকাদার সহ অনেকের অভিযোগ, এই বরাদ্দ থেকে মাস্ক, পিপিই কিট সহ অন্যান্য উপকরণ সরবরাহের মোটা অঙ্কের টাকার কাজটি কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নওশিনের মাধ্যমে স্বামী বেলাল হোসেনকে দেয়া হয়। পরিচালকের পিএ হয়েও নওশিন ছিলেন টেন্ডার কমিটির সদস্য। এই বেলালের নামের প্রতিষ্ঠানটি দিয়ে প্রায় 100 কোটি টাকার যা যা কোভিড-19 কার্যক্রমের জন্য প্রয়োজন ছিল, কোনো ধরনের ঠিকাদারের কম্পিটিশন ছাড়া তারা সরবরাহ করে
বিল তুলে নিয়ে গেছে। মহিমিঠুর যে সংস্থা আছে তার নাম ব্যবহার না করে তার আত্মীয় স্বজনের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন লাইসেন্স করে দিয়ে সে কিন্তু প্রকারান্তরের পিছন থেকে এই কাজগুলো করছে। খোঁজ নিয়ে জানা গেছে রংপুরস্থ আল আরাফা ব্যাংকের পায়রা চত্বর শাখায় সিনিয়র অফিসার পদে থাকা অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে 2 বছর আগে রংপুর মেডিকেলে সরবরাহ কাজ শুরু করেন বেলাল হোসেন। এ ব্যাপারে কথা বলতে কয়েকবার ব্যক্তিগত ফোন নম্বরে কল করলেও ধরেননি তিনি। মেডিকেলের পরিচালকের দাবি বেলাল হোসেনকে তিনি চেনেন না এবং নওশিনের স্বামী সেটাও জানতেন না। এই এলাকায় নতুন যেহেতু আমি বেলাল হোসেনের সাথে নওশিনের সম্পর্ক সেটা কিন্তু আমি সত্যি করতে জানি না আর কি। এ অবস্থায় পুরো ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। কোন আইটেমগুলো কেনা হয়েছিল, কি কি মূল্যে কেনা হয়েছে, এইগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা উচিত। এত বড় একটা দুর্নীতি হওয়ার পরেও কেন প্রশাসন এখন পর্যন্ত এটার একটা ব্যবস্থা নিচ্ছে না? সময় সংবাদে 4 জুলাই প্রতিবেদন প্রচারের পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নওশিনকে লালমনিরহাটে বদলি করা হয় 5 জুলাই, কিন্তু পরিচালকের দপ্তর ও হিসাব বিভাগের গুরুত্বপূর্ণ ফাইলপত্র সহ অফিসের চাবি না বুঝিয়ে দিয়ে চলে যাওয়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। N95 মাস্ক দুর্নীতির অনুসন্ধানে কেন্দ্রীয় ঔষধাগার CMSD 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক সচিব জানান, এখন পর্যন্ত বিভিন্ন দফতর ও মন্ত্রণালয়ে চাওয়া সব তথ্য হাতে না পেলেও অনুসন্ধান চলছে। রিজেন্ট হাসপাতাল ও মালিক শাহেদ করিমের দুর্নীতি নিয়ে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কাউকে তলব করা হয়নি বলেও জানান তিনি। কোভিড-19-এর চিকিৎসায় যেসব মাস্ক সরবরাহ করা হয় তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। মুন্সিগঞ্জের একটি কারখানায় মাস্ক তৈরি করে তাতে সিল লাগিয়ে মাস্ক ও পিপিই সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মূল্য ধরা হয় চওড়া। এতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধাগার CMSDর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। তারই অনুসন্ধানের অংশ হিসেবে প্রথম দফায় সরবরাহকারী 5 প্রতিষ্ঠানের মালিককে জিজ্ঞাসাবাদে তলব করে দুদক। এর মধ্যে 4 প্রতিষ্ঠানের মালিক তাদের বক্তব্য দেন। এরপরই তলব করা হয় CMSDর 6 কর্মকর্তাকে। রোববার সকালে তলবের নোটিশে হাজির হন CMSDর সহকারী পরিচালক ডাক্তার শাহজাহান, ডেস্ক অফিসার ও স্টোরের অতিরিক্ত দায়িত্বে থাকা ডাক্তার সাব্বির আহমেদ এবং স্টোর অফিসার কবির আহমেদ। যে ব্যাপারে তলব করেছে সে ব্যাপারে আমি বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন সেটা আমি ওনাদেরকে বলেছি, সরবরাহ করেছি। নিম্নমানের মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হাসপাতালের সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন দপ্তর থেকে তথ্য চাওয়া হলেও তা এখনও পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়নি বলে জানান দুদক সচিব। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই। আমার বক্তব্য হলো যে অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধানের স্বার্থে সে তার একটি পরিকল্পনা থাকে, পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে তলব করবে। একই অভিযোগ অনুসন্ধানে সোমবার CMSDর আরও 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2618 জনে। এছাড়া 10,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2459 জন। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শনাক্তের 134তম দিনে বাংলাদেশ সবশেষ 24 ঘন্টায় 10,500 নমুনা পরীক্ষায় আরও 2459 জনের দেহে কোভিড-19-এর উপস্থিতির কথা জানানো হয়, যেখানে শনাক্তের হার 23.14%। 2 লাখের বেশি মোট করোনা আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন অর্ধেকেরও বেশি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2459 জন। এ পর্যন্ত শনাক্ত 2,04,525 জন। 24 ঘন্টা শনাক্তের হার 23.14% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.89%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,546 জন। এদিনে আরও 37 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে 20 জনের বয়সী 61 থেকে 70 বছরের মধ্যে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত 2,618 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 8 জন নারী। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে লক্ষণ দেখা দিলেই পরীক্ষার উপর জোর দিয়েছে অধিদপ্তর।
ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। স্বাগত জানাচ্ছি সরকারের করোনা সংক্রান্ত প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় করোনায়। বরাবরের মতো আজও জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্ব কোভিড পরিস্থিতির সবশেষ খবর। শুরুতেই দেখে নেব গত 24 ঘন্টার সার্বিক চিত্র। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 10,625টি। এর মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 2,459 জন এবং গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 37 জন, সুস্থ হয়েছেন 1,546 জন। এবার দেখে নিতে চাই শেষ 7 দিনের সংক্রমণের সার্বিক চিত্র। শেষ 7 দিনের যে সংক্রমণের হার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 থেকে 25-এর মধ্যেই ওঠানামা করছে। আজকের এই দিনে এসে দেখছি আমরা সংক্রমণের হার কিন্তু অনেকটাই কমেছে, কারণ আমরা দেখছি আজকে শনাক্তের সংখ্যাও কিন্তু কম, 2,459 জন এবং আজকের শনাক্তের হার 23.14%। আমরা দেখছি যে গত 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এর পরের 2 জুনে এসে যে 52,000 ছাড়িয়ে যায় রোগী, সেটি কিন্তু পৌঁছাতে প্রায় 3 মাসের মতো সময় লেগেছিল। 16 দিনেই কিন্তু পরবর্তী 50,000 অতিক্রম করে এবং এ পর্যায়ে 1 লাখ অতিক্রম করতে কিন্তু সময় লেগেছিল মাত্র 1 মাস সময়। আমরা একটু দেখে নেব গত 24 ঘন্টায় যারা মারা গিয়েছেন 37 জন, তাদের বয়স ভিত্তিক বিভাজন। গত 24 ঘন্টায় যারা মারা গিয়েছেন এর মধ্যে পুরুষ 29 এবং নারী 8 জন। 41 থেকে 60 বছর বয়সী 9 জন, 61 থেকে 70 বছর বয়সী মারা গিয়েছেন 20 জন। শেষ করব, তবে তার আগে বলে নিতে চাই যে সামনেই পবিত্র ঈদুল আজহা। এই সময়টাতে সংক্রমণের ঝুঁকি কিন্তু সব থেকে বেশি। এই সময় সবাইকে একটু বাড়তি সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই ছিল আজকের বিশ্লেষণে। এই প্রথম চীনের একটি ভ্যাকসিনকে বাংলাদেশে ফেজ 3 ট্রায়ালের জন্য আইসিডিডিআরবিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC। আইসিডিডিআরবি অনুমোদনের জন্য আবেদন করার পর দেশে ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনুমোদন দেওয়া হয়। করোনা ভাইরাসের এই ভ্যাকসিনটি প্রাথমিকভাবে সরকারি 8টি কোভিড হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উপর প্রয়োগ করা হতে পারে বলেও জানা গেছে। ওনারা ভ্যাকসিন ট্রায়ালের যেটা ফেজ 3 এর জন্য অনুমোদন দিয়েছে, ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটি অনুমোদন দিয়েছে ফেজ 3 ট্রায়ালের জন্য। আইসিডিডিআরবি এটা সিআরও হিসেবে অ্যাপ্লাই করে আইসিডিডিআরবি করবে এটা। বাংলাদেশে এখন পর্যন্ত 590 বার জিন পরিবর্তন করেছে নভেল করোনা ভাইরাস। এর মধ্যে 8টি একেবারেই নতুন মিউটেশন, যা বিশ্বের আর কোথাও হয়নি, কেবল বাংলাদেশেই হয়েছে। বাংলাদেশের বিস্তার হওয়ায় ভাইরাসটির সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে ইতালির ভাইরাসের সঙ্গে। দেশে করোনা ভাইরাসের 222টি জিনোম সিকোয়েন্সিং এর উন্মোচন করে এসব তথ্য জানায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। ভাইরাসের উৎস, গতি প্রকৃতি আর বিস্তার সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার উপায় জিনোম সিকোয়েন্সিং। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রায় 67,000 জিনোম সিকোয়েন্সিং ডাটা প্রকাশিত হয়েছে উন্মুক্ত প্ল্যাটফর্মে। বাংলাদেশের বিজ্ঞানীদের গবেষণায় হওয়া কোভিড-19-এর 222টি জিনোম সিকোয়েন্স উন্মোচন করল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে 590 বার বদলেছে করোনা ভাইরাসের জিন, যার মধ্যে 8টি স্বতন্ত্র রূপ। 8টা মিউটেশন বেশি ইউনিক মিন্স এই মিউটেশনগুলো পৃথিবীর অন্য কোথাও ঘটে না। নজর রাখতে হবে যে আমরা ইউনিক মিউটেশনগুলো আরও পাই কিনা। যখন কোনো ভ্যাকসিনের ডিজাইন করবে বা ড্রাগ ডিজাইন করবে, সমস্ত মিউটেশনের মাথায় রেখে ডিজাইনটা করতে হবে, নাহলে কিন্তু আপনার ওই ভ্যাকসিন অথবা ওই ডিরেক্টটা কাজে লাগবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে বিস্তার হওয়া ভাইরাসের সঙ্গে অধিক মিল রয়েছে ইতালির ভাইরাসের। তবে চূড়ান্তভাবে কিছু বলতে এখনও অনেক গবেষণা প্রয়োজন। আমরা যখন এটাকে আমাদের টার্গেট অর্থাৎ 300 করে উঠতে পারবো, তখন কিন্তু আপনাদের সামনে আমরা হয়তো আরও কিছু কথা বলতে পারবো যে এটা কোথা থেকে এসেছে, কোন জায়গার অঞ্চলটা আমাদের এখানে বেশি করে এফেক্ট করেছে এবং এখন তার পরিবর্তন কতটা হয়েছে বা কোন ধরনের পরিবর্তনের দিকে আগাচ্ছে, এটা আমরা বলতে পারবো আমাদের সামনে। জিনোম সিকোয়েন্সিং এর তথ্য রোগ প্রতিরোধের পাশাপাশি ভ্যাকসিন ও ওষুধের প্রয়োগের ক্ষেত্রেও অংশীদার হতে পারবে বাংলাদেশ, এমনটাই মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের মিঠামইনে ছোট ভাই আব্দুল হায়ের দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
একটু লাইভে থাকো একটু লাইভে থাকো। নড়তে পারতেছি না, কিন্তু শুরু হলো। ভাই 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 কিশোরগঞ্জের মিঠামইনে ছোট ভাই আব্দুল হাইয়ের দ্বিতীয় জানাজা নামাজে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এখন সেখানকার গার্ড অব অনারের প্রস্তুতি চলছে। গার্ড অব অনার দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এছাড়া মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছিলেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নিয়েছেন ভাইয়ের। সেখান থেকে আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। করোনার কারণে রোজার ঈদের মতো এবারও নেই রেল, বাস ও নৌপথে ঘটা করে ঈদযাত্রা। তাই ট্রেন ও বাসে আগাম টিকিট বিক্রির তোড়জোড়ও নেই। এখন যেমন চলছে ঠিক একইভাবে ট্রেন চলবে সীমিত পরিসরে। ঈদের আগে যাত্রী চাপ বাড়লে নামবে আরও বাস। আতিকুর রহমান তমালের রিপোর্ট। খাবার ছড়িয়ে রাখা কোনো মেঠো পথ নয়, এটা কমলাপুরের প্ল্যাটফর্ম। শুনশান নীরবতার এই পথ এখন চড়ুই পাখির দখলে। শোরগোলহীন টিকিট কাউন্টারের ছবি দেখে কে বলবে আর কদিন পরেই ঈদ। করোনার পূর্বে দেশে 102টি আন্তনগর, মেইল, কমিউটার, লোকাল 260টি মিলে ট্রেন চলত 362টি। করোনা সংক্রমণ ঠেকাতে বর্তমানে সব মিলে ট্রেন চলছে মাত্র 17 জোড়া। ঈদে যেভাবে চলছে আমাদের রেল সেভাবেই চলবে। নতুন করে কোনো রেলের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা ঈদে নেই। ডিসকারেজ করতেছি ঈদকে সামনে রেখে মানুষের মুভমেন্ট যেন কম হয়। একই অবস্থা সড়ক পথেও। সব পরিবহনে বাস চলছে অর্ধেকেরও কম। ঈদের আগে যাত্রী চাপ বাড়লে বাস নামাবে মালিক সমিতি। তবে ঈদ যতই ঘনিয়ে আসবে ঢাকায় আসা মানুষ আরও কমবে। সেক্ষেত্রে খরচ মেটাতে ঢাকা ছাড়ার ভাড়া আরও বাড়বে কিনা, বাড়লে কত, সে বিষয়ে বৈঠক হয়নি এখনো। যাত্রী যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে সব বাস চলাচল করবে। বাসে অগ্রিম টিকিটের জন্য আমরা এখনো সিদ্ধান্ত নিই নাই, 2 দিনের মধ্যে সিদ্ধান্ত নিব। এদিকে নগরবাসীও বলছেন ঈদ করবেন ঢাকাতেই। চাকরিজীবীদের চাকরি হারাচ্ছে, স্যালারি অর্ধেক, সব মিলিয়ে মানুষ এবারে ঈদে ওভাবে যাবে না। ওদিকে বরাবরের মতো লঞ্চে ডেকের টিকিট লঞ্চ ছাড়ার পরে এবং কেবিনের টিকিট বিক্রি হবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। সন্দেহ নেই কোটি মানুষের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ, কখনো সেটিও না পাওয়া কিংবা হাজারো দুর্ভোগে পিষ্ট হয়ে ঈদে ঘরে ফিরতে হয় ঠিকই, কিন্তু সেই ফেরাও তো অনেক না পাওয়ার পাওয়া। কেমন অচলাবস্থা কেটে যাবে মনে প্রাণে, সেটাই এখন একমাত্র চাওয়া। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে বন্যার পানি কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। 600 কিলোমিটারের বেশি রাস্তাঘাট ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সে খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির।
ইকরাম। ধন্যবাদ সাথীরা। দু দফার বন্যায় সিলেটের মানুষ একেবারে বিপর্যস্ত অবস্থায় পড়েছে। বিশেষ করে সড়ক যোগাযোগ সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সব নাগালের বাইরে চলে গেছে। আমি কিছু সময় আগে এলজিইডি বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলমের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এবারে বন্যায় প্রায় 900 কিলোমিটার সড়ক শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরেরই নষ্ট হয়েছে, যার ক্ষতি টাকার পরিমাণ প্রায় 400 কোটি টাকারও বেশি হবে। এছাড়া আরও অন্যান্য সংস্থাগুলো আছে, যে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ কিংবা সড়ক ও জনপথ বিভাগের সড়ক রয়েছে, সব কিছু মিলে একটি বিরাট ক্ষতির মধ্যে পড়েছে। তাছাড়া এই যে মানুষের ক্ষতি, মানুষের আর্থসামাজিক যে ক্ষতিটা হয়েছে তা অবর্ণনীয়। মানুষই এখনও পানিতে বন্দী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বাড়িঘর এখনও পানিবন্দী হয়ে রয়েছে। এবারের বন্যায় 11টি উপজেলা এবং 4টি পৌরসভার প্রায় 2 লাখের বেশি মানুষ পানিবন্দী ছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, যার এখনও রেশ কাটেনি। এখনও মানুষের ক্ষয়ক্ষতির মধ্যে আছে। 1,08,139টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুনামগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য দিয়েছে। এবং সিলেট থেকে যে সড়কগুলো সুনামগঞ্জের একেবারে তাহিরপুর পর্যন্ত চলে গেছে, প্রত্যেকটি সড়ক প্রত্যেকটি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ, তাহিরপুর, বিশম্বরপুর, সুনামগঞ্জ থেকে ছাতক, সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ, এই সড়কগুলো হলো একেবারে বেহাল দশা। আমি যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কি সুনামগঞ্জ থেকে তাহিরপুর এবং বিশম্বরপুর চলে গেছে। মানুষ এখনও অনেক আশ্রয়কেন্দ্রতে আছে, যারা বানবাসী মানুষেরা 269টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং 865 মেট্রিক টন চাল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং 4 লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করেছে। 3600 শুকনা প্যাকেট বিতরণ করা হয়েছে এবং ঢেউটিন সহ বানবাসী মানুষের যে বাড়িঘর নির্মাণে সহযোগিতা করে আসছে। বলে রাখা প্রয়োজন যে হাওরগুলোতে প্রবল ঢেউয়ের ফলে অনেক বাড়িঘর নষ্ট হয়েছে। বিশেষ করে হাওর পাড়ে মানুষেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নানানভাবে কর্মসূচি নেওয়া হচ্ছে, নানাভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে করে মানুষজন আবার ঘুরে দাঁড়াতে পারে, মানুষজন এই বন্যার হাত থেকে রক্ষা করতে পারে। অন্যদিকে আবহাওয়া অফিস কিন্তু একটি খারাপ খবর দিয়েছে। আজকে থেকে অর্থাৎ রোববার থেকে লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এই যদি শুরু হয়, আরও 1 সপ্তাহ যদি ভারী বর্ষণ হয়, পাশে যে মেঘালয় রাজ্য আছে, মেঘালয়ে যদি বৃষ্টি হয় তাহলে মরার উপর খাড়াগাঁ হিসেবে দেখা দিবে এই অঞ্চলে। মোটামুটি এই ছিল সুনামগঞ্জের দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত অবস্থায় মানুষের দুর্গতির সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। সেখানে কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। আজ স্বাস্থ্য অধিদপ্তরে এসেছিল, তারা আগেও এসেছিলেন এবং কিছু কাগজপত্র চেয়েছিলেন। সেগুলো সত্যায়িত ফটোকপি তাদের পৌঁছে দেওয়া হয়েছে। আজ তারা এসেছিলেন সেগুলোর মূল কপি চাইতে, যাতে করে সত্যায়িত ফটোকপির সাথে মিলিয়ে নিতে পারে। আগামীকালকে তা দুদকের অফিসে পৌঁছে দেওয়া হবে। আমরা এই তদন্ত দলকে পূর্ণ সহযোগিতা প্রদান করছি এবং করব। এই সুযোগে সকলকে জানাতে চাই যে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের জন্য যারা কোভিড পরীক্ষার জন্য ঢাকা মহানগরীতে নমুনা দিতে চান, তাদের ঢাকা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে মহাখালী ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারে নমুনা সংগ্রহ করা হবে। আগামীকাল থেকে সকাল 10টা হতে বিকেল 4টা পর্যন্ত প্রতিদিন নমুনা সংগ্রহ চলবে। সংগ্রহীত নমুনাগুলো নির্ধারিত সরকারি ল্যাবরেটরিগুলোতে পৌঁছে দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে বলা হয়েছে যে 12 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার তথ্য শেষ হয়নি, আরেকটা ছোট্ট তথ্য আছে যে ঢাকার বাইরে 13টি স্পটে সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি এখানে লিখিত বক্তব্যের বাইরে কোনো কথা বলবো না। আমি আবার পড়ছি।
আপনারা দেখেছেন যে রিজেন্ট হাসপাতালের বিষয়ে দুদকের তদন্ত দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে এসেছিল। তারা আগেও এসেছিলেন এবং কিছু কাগজপত্র চেয়েছিলেন, সেগুলো সত্যায়িত ফটোকপি তাদের পৌঁছে দেওয়া হয়েছে। আজ তারা এসেছিলেন সেগুলোর মূল কপি চাইতে, যাতে করে সত্যায়িত ফটোকপির সাথে মিলিয়ে নিতে পারেন। আগামীকালকে তা দুদকের অফিসে পৌঁছে দেওয়া হবে। আমরা এই তদন্ত দলকে পূর্ণ সহযোগিতা প্রদান করছি এবং করব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এর আগে দুদকের একটি দল স্বাস্থ্য অধিদপ্তরে রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারি নিয়ে তথ্য চাইতে গিয়েছিলেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাস্থ্য খাতে দুর্নীতির অনুসন্ধানে অধিদপ্তরের দল। যা হলো রিজেন্টের অনিয়মের তথ্য, চিকিৎসার নামে 2 কোটি টাকা দাবি করেছিল শাহেদ। রংপুর মেডিকেলে মিঠুর ভাতিজি নওশিনের নেতৃত্বে গড়ে ওঠে আরও একটি সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে 100 কোটি টাকার কাজ পাইয়ে দেওয়া হয় স্বামী বেলালকে। চীনের ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালে আইসিডিডিআরবিকে অনুমোদন। দেশে 590 বার জিন পরিবর্তন করেছে কোভিড-19, আরও 37 জনের মৃত্যু। করোনার কারণে ঈদে নেই আগাম টিকিট বিক্রি, ফাঁকা রেল স্টেশন। যাত্রী চাপ সাপেক্ষে নামবে বাড়তি বাস, সদরঘাটেও নেই তোড়জোড়। এবং কিশোরগঞ্জের মিঠামইনে ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হায়ের জানাজায় অংশ নিলেন রাষ্ট্রপতি। মুক্তিযোদ্ধা আব্দুল হায়ের প্রতি গার্ড অব অনার, কিছুক্ষণ পর দাফন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে, সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।